বিরতিহীন সংবাদ দুপুরের এই আয়োজনে স্বাগত সবাইকে। আপনাদের সাথে থাকছে জাহিদুল বাশার। আর শুরুতেই শিরোনামগুলো জানিয়ে চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষে আমানুল্লাহ আমান সহ 155 বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা। এ পর্যন্ত গ্রেপ্তার 47 জন। মিয়ানমার থেকে এবার দেশে ঢুকছে ভয়ঙ্কর মাদক আইস। ভয় দেখিয়ে চালকদের পরিবহনে বাধ্য করছে কক্সবাজার সিন্ডিকেট। মাদক মামলায় পরিমণিকে আবারও 5 দিনের রিমান্ডে চায় সিআইডি। রিমান্ড ও জামিনের শুনানি কাল। করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে 14 জেলায় 80 মৃত্যু। টিকা নেয়ায় বেড়েছে আগ্রহ। রাজধানীতে দুপুর পর্যন্ত দীর্ঘ লাইন। এবং তালেবান নিয়ন্ত্রণের 3 দিন পরও আফগানিস্তানে আতঙ্ক। কাবুলে গাড়ি চলাচল কম। শরণার্থীদের আশ্রয়ের ঘোষণা যুক্তরাজ্যের। শিরোনাম জানাচ্ছিলাম, এবার যাও পুরো খবরে। মঙ্গলবার চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষের ঘটনায় আমানুল্লাহ আমান সহ 155 জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাতেই শেরেবাংলা নগর থানায় মামলাটি করে পুলিশ। মামলায় এখন পর্যন্ত 47 জন গ্রেপ্তার হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। বুধবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সে সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে বিএনপি নেতাকর্মীরা। জবাবে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। হামলায় পুলিশ সদস্য সহ আহত হন অর্ধশতাধিক। মিয়ানমার থেকে ইয়াবার পর এবার ভয়ঙ্কর ও দামি মাদক আইসের চালানও ঢুকছে বাংলাদেশে। কক্সবাজার কেন্দ্রিক মাদকের সিন্ডিকেট ইয়াবার চালানের সঙ্গে আইস পাঠানো হচ্ছে ঢাকায়। সিন্ডিকেটটি ভয়ভীতি দেখিয়ে মাদক পরিবহনে বাধ্য করছে চালকদের। রাজধানীতে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের অর্ধ কেজি আইস ও 88,000 পিস ইয়াবা এবং মাদক চক্রের 9 সদস্যকে আটকের পর এই তথ্য দিয়েছে ডিবি। গত বছরের নভেম্বরে দেশে প্রথম ভয়ঙ্কর মাদক আইসের সন্ধান পায় ডিবি। সে সময় তারা জানায় মালয়েশিয়া থেকে বিমানযোগে আসছে সব মাদক। তবে সম্প্রতি ডিবির কাছে তথ্য আসে শুধু মালয়েশিয়া নয়, মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে দেশে ঢুকছে আইস। এমন তথ্যে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। ডিবি জানতে পারে গ্যাস সিলিন্ডার ভর্তি এই ট্রাকটিতে ভয়ঙ্কর মাদক আইসের চালান আছে। রাজধানীতে প্রবেশের পর আটক করা হয় ট্রাকটিকে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 500 গ্রাম আইস, যার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। শুধু আইস নয়, পাওয়া যায় 20,000 পিস ইয়াবাও। চালক ও তার সহকারীর দেয়া তথ্যে ওই রাতেই আরেকটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় আরও 30,000 পিস ইয়াবা। আটক করা হয় 4 জনকে। চালকরা জানায় কক্সবাজারের এক বড় মাদক কারবারিরা ইয়াবাস চালানের সঙ্গে আইসের চালানও ঢুকিয়ে দেয়। রাজধানীর গুলশান বনানীর মতো অভিজাত এলাকার মাদক কারবারিদের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল চালানটি। মালটা কিন্তু তোর নিয়ে যাইতে হবে। যদি আমি বলছি ভাই আমার বই লাগে, তো না তোর কোনো বই নাই, তুই যদি নিয়ে যাস বাঁচি যাবি, যদি না নাস তোর আমি জানা মারি ফেলবো। এই ব্যাগটা নিবি, এর সাথে কত হয়েছে ব্যাগটা নিবি, ব্যাগটা ওই মানে সিটাং রুটে গেলে তোরা ব্যাগটা নিয়ে নামাই দিব, তুই গাড়িতে ফার্মেট চাকরি করবি, এরকম বললে স্যার গাড়িতে আমার পাঠাইছিল। মাদকের এই চালানটির যারা পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত এমন আরও 3 জনের সন্ধান পায় ডিবি। 13,000 পিস ইয়াবাসহ আটক করা হয় তাদেরকে। ইনস্টলমেন্টে এসেছে মায়ানমার হয়ে, চট্টগ্রাম হয়ে ঢাকামুখী হয়েছে। সেখানে যারা ক্যারিয়ার ছিল তারা একটি ট্রাকে, একটি মংলাগামী একটি এলপিজি গ্যাসের ট্রাকে করে প্রথমে তারা কুমিল্লাতে আসে। কুমিল্লা থেকে আনলোড করে সেই মাদকগুলিকে তারা একটি প্রাইভেট কারে ঢাকাতে প্রবেশ করে। ডিবি জানাচ্ছে আইসের চালান বন্ধে বিজিবির সঙ্গে যৌথভাবে কাজ করবে তারা। এখন যেহেতু বর্ডার হয়ে আসতেছে, আমরা আমাদের যে তথ্যপত্র, এটি যেহেতু একটি শুধুমাত্র ঢাকা ডিএমপিরই কাজ না, এটি বর্ডার এলাকার আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকেও আমরা তথ্যপত্র দিয়ে সহায়তা করবো, বা তাদের কাছ থেকে আমরা তথ্যপত্র নিয়ে আমাদের এই কাজগুলি করব। এদিকে ডিবির মিরপুর বিভাগ আলাদা এক অভিযানে 25,000 পিস ইয়াবাসহ 2 জনকে আটক করেছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির আবারও 5 দিনের রিমান্ড আবেদন করেছে সিআইডি। ঢাকার সিএমএম আদালতে এই আবেদন করা হয়।
এদিকে পরিমণির জামিন আবেদনের বিষয়ে আজ শুনানির কথা থাকলেও আদালত রিমান্ড ও জামিন শুনানির জন্য আগামীকাল দিন নির্ধারণ করেছেন। এর আগে 16 আগস্ট পরিমণির জামিন আবেদন করা হয়। এতে বলা হয়, জামিন পেলে কোনো শর্ত ভঙ্গ করবেন না পরিমণি। পাশাপাশি আদালতের নির্দেশ অনুযায়ী জামিনদার প্রদান করা হবে। 13 আগস্ট চিত্রনায়িকা পরিমণি ও তার সহযোগী দীপুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মাদক মামলায় 2 দফা রিমান্ড শেষে সেদিন তাদের সিএমএম আদালতে হাজির করে সিআইডি। 4 আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে পরিমণিকে আটক করে র্যাব। যেহেতু রিমান্ডের আছে, রাষ্ট্রপক্ষ থেকে দায়িত্ব যে রিমান্ডের পক্ষে শুনানি করা। এখন রিমান্ড দেওয়া না দেওয়া সেটা আদালতের এখতিয়ার, তাই না? এখন আমাদের তো এই রিমান্ডের শুনানি করতেই হবে, যেহেতু একটা প্রেয়ার আছে সেহেতু আমাদের শুনানি করতেই হবে। যেহেতু রিমান্ড প্রেয়ার করেছেন, এখন আমরা দেখব এবং আগামীকাল সেই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আমরা প্রদান করব। এই ধরনের একটা মামলায় তাকে বারবার রিমান্ডে নেওয়ার প্রয়োজন আছে এইটা আমি মনে করি না। কর্মক্ষেত্রে নারী পুলিশ সদস্য যৌন হয়রানির শিকার হয় কিনা এই নিয়ে জরিপ চালিয়েছে পুলিশ সদর দপ্তর। এতে অংশ নেন 441 জন পুলিশ সদস্য। এদের মধ্যে 346 জন এই প্রশ্নের উত্তর দিয়েছেন, যাদের মধ্যে 138 জন স্বীকার করেছেন হয়রানির শিকার হন নারী পুলিশেরা। অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি পিবিআইয়ের এসপি মুক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন পুলিশের এক নারী পরিদর্শক। এরকম বেশ কিছু অভিযোগ পেয়েছে পুলিশ সদর দপ্তর। পরিস্থিতি বুঝতে চালায় জরিপ। 40% সদস্য স্বীকার করেছে নারী পুলিশ সদস্যদের হয়রানি করেন পুরুষ সহকর্মীরা। অনুসন্ধানে বেরিয়ে আসে শুধু যৌন হয়রানি নয়, অনৈতিক প্রস্তাবে সাড়া না দিলে বদলীয় বিভাগীয় মামলার হুমকি, অশ্লীল গালিগালাজ ও পোশাক নিয়েও বাজে মন্তব্য করেন অনেকে। সহকর্মীদেরকে নিজের সন্তান বা ভাই বা বোন মনে করেন না। এরা মনে করেন সেই আগের দিনের প্রবৃত্তি ভোগের সামগ্রী হিসাবে মনে করেন। তখন এরা এই সুবিধাটা পাওয়ার জন্য হাত বাড়ালে পরে উল্লেখযোগ্য নারী সদস্য এতে সম্মতি দেয় এবং একটা অংশ এতে অসম্মত হয়। যারা অসম্মত হয় তারা ওখানে শেষ হয়ে যায়, থেমে যায়। যেখানে নারী পুলিশরাও চাকরি করছে, তার মানে এটা যখন ওপেন এসছে, হিডেন কি অবস্থা আছে আমরা জানি না। কারণ আমরা রিসার্চের ক্ষেত্রে সার্ভে যখনই করতে চাই তখন কিন্তু সবাই সত্য ভাষণটা দেয়, এখানে কিছু এরর থাকে। তার মানে এটার পজিশনটা আরও বেশি, মানে এটা যদি এখানে একটা ভালো দিক আছে। ভালো দিক হচ্ছে যে পুলিশ তাদের নিজের উপর যাচক হয়ে তারা এই কাজটি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, অপরাধ করলে সবার বিচার হবে। আমরা কি নিয়ম নীতি মেনে চলি, দুই একজন তো মাঝে মাঝে অন্যায় করে, আইন অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে। আমাদের পুলিশ বাহিনীও যারা অন্যায় করছেন তাদের আইন অনুযায়ী, তারাও মানুষ, তারাও এই দেশের জনগণ, কাজেই তাদের মানে আইন অনুযায়ী তাদেরকেও বিচার হচ্ছে। 1974 সালে প্রথম পুলিশে যোগ দেন 13 জন নারী কনস্টেবল ও উপপরিদর্শক, আর এখন এই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 15,000-এ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোপ, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন উন্নত দেশে লোক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ভুয়া ডেপুটি সেক্রেটারি সহ প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। দুপুরে বনশ্রীতে পিবিআই ঢাকা দক্ষিণ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটি দীর্ঘদিন যাবৎ নানা ধরনের প্রতারণা করে আসছে। আল আরাফাত ট্রাভেলস অ্যান্ড ট্যুর নামে ভুয়া এজেন্সি খুলে 3 থেকে 4 কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতারক চক্রটি বিভিন্ন সরকারি কর্মকর্তা সেজে পরিচয় দিত, সেই সাথে চলাফেরা করতে দামি গাড়িতে। সে ভালো ভালো প্রশাসনের লোকজনের সাথে যোগাযোগ রাখে বা উচ্চ পর্যায়ে যেসব ব্যক্তি আছে তাদের সাথে যোগাযোগ রেখে সে বিভিন্ন গাড়ি ইম্পোর্ট করে এবং কোথাও কোথাও সে ডিএস হিসাবে, ডেপুটি সেক্রেটারি হিসাবে সে পরিচয় দেয় এবং সে ভিজিটিং কার্ড দিয়ে থাকে। তো আমরা বলবো যে এই ব্যাপারে সবার সচেতন হওয়া উচিত, যে এরকম প্রতারকরা সবসময় খোলস বদলায়।
তৃণমূল পর্যায়ের মানুষের উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব সভায় এই কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, কষ্টার্জিত স্বাধীনতা যেন কোনো কারণে ব্যর্থ না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। বাংলাদেশ দিন দিন এগিয়ে যাচ্ছে। দেশকে আরও অনেক দূর এগিয়ে নিতে নানা পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। তৃণমূল পর্যায়ের জনগণের মৌলিক চাহিদা নিশ্চিতের চেষ্টা চলছে। দেশের জনগণ যেন দারিদ্র্যের হাত থেকে মুক্তি পায় সেই ব্যবস্থাও করা হয়েছে। উন্নয়ন কার্যক্রম চালিয়ে নেওয়ার ভিত্তি সরকার গড়ে দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের ভবিষ্যতে আরও অনেক দূর যেতে হবে এবং সে পরিকল্পনা আমরা নিয়েছি, যেমন আমাদের প্রেক্ষিত পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান, সেগুলি মাথায় রেখেই আমাদের বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা এবং তা বাস্তবায়ন যাতে যথাযথভাবে হয়। এবং আমাদের একটাই লক্ষ্য যে একেবারে তৃণমূল পর্যায়ের মানুষগুলি তারা যেন একটা উন্নত জীবন পায়, দারিদ্র্যের হাত থেকে মুক্তি পায়, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার সুযোগটা পায়। তার যেমন বাংলাদেশ যেন যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবে যেন ভবিষ্যতেও এগিয়ে যেতে পারি, সেইভাবেই আমাদের কার্যক্রম চালাতে হবে। একটি দেশের ক্ষমতার পালাবদলে কারো স্বপ্ন দেখার সুযোগ নেই। বাংলাদেশে এ ধরনের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক আলোচনা সভায় একথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, দক্ষিণ এশিয়ার একটি দেশের ক্ষমতার পালাবদলে কেউ কেউ উল্লসিত হয়েছেন, স্বপ্ন দেখছেন। মনে রাখতে হবে এটা বাংলাদেশ, এখানে সব চলবে না। উগ্র সাম্প্রদায়িক শক্তির আস্ফালন যাতে দেশের সোনালী অর্জন নস্যাৎ করতে না পারে সেজন্য দেশবাসী ঐক্যবদ্ধ আছে। পরে বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শক্তি জানান দিতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিনা উস্কানিতে সহিংসতা করেছে তারা। এর মধ্য দিয়ে আন্দোলনের নামে সহিংসতা কোন পর্যায়ে পৌঁছেছে তার প্রমাণ তারা দিয়েছে। দক্ষিণ এশিয়ার একটি দেশে ক্ষমতার পালাবদলে উল্লসিত উচ্ছ্বসিত অনেকে স্বপ্ন দেখছে। মনে রাখবেন এটা বাংলাদেশ, রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। ষড়যন্ত্র করে এখানে ৭৫-এ ১৫ই আগস্ট ঘটানো হয়েছে। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো জানাবো, করোনা সংক্রমণ কমায় স্থগিত নির্বাচন আয়োজনের প্রস্তুতি কমিশনের, তাড়াহুড়ো না করার তাগিদ। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম সহ ১৪ জেলায় করোনা উপসর্গ নিয়ে ৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৫২ ও উপসর্গ নিয়ে ২৮ জন মারা গেছেন। সংক্রমণ পরিস্থিতির উন্নতিতে হাসপাতালে রোগীর চাপ কিছুটা কমায় কয়েকদিনের মধ্যে হাসপাতালের সাধারণ ইউনিটগুলোকে আবার স্বাভাবিক পর্যায়ে আনা যাবে, আশাবাদী চিকিৎসকেরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজ ১০ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় ৪, উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। জেলায় নতুন রোগী ২০১, শনাক্তের হার ১৮.৯৫। এদিকে চট্টগ্রামে আজ করোনায় মৃত্যু হয়েছে আরও ১১ জনের। খুলনায় করোনায় মারা গেছেন ৪ জন। রাজশাহীতে করোনা আক্রান্ত ৪ জন সহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে রোগীর চাপ কমতে থাকলে কিছুদিনের মধ্যেই করোনা ইউনিট থেকে শয্যা কমিয়ে আনা যাবে, জানালেন চিকিৎসকরা। মৃত্যু কমে যাচ্ছে এবং বেড অকুপেন্সি যে রেট ছিল সেটাও কিন্তু কমে যাচ্ছে। অতএব আমরা মোটামুটি চিন্তাভাবনা করেই রাখছি যে আগামী ২-১ সপ্তাহের মধ্যেই আমরা হয়তো সম্পূর্ণটা না পারলেও অনেকাংশেই আমরা সাধারণ ওয়ার্ডগুলো আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারবো। সিলেটেও গতকালের তুলনায় কমেছে সংক্রমণ ও মৃত্যু। ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। শনাক্তের হারও গতকাল থেকে ১০% কমে দাঁড়িয়েছে ১৮%। আমরা কিন্তু মাস্ক সবাই ব্যবহার করি না, বা মাস্ক ব্যবহার করার যে নিয়ম সেগুলো মানি না, অথবা অযথা অনেক সময় আমরা যেটা প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আমরা চলাফেরা করি। এখন এই সচেতনতা সম্পূর্ণরূপে তৈরি না হওয়া পর্যন্ত করোনার সাথে মানে যুদ্ধ করা এটা খুবই কঠিন। বরিশালে করোনায় ২ ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। জেলায় শনাক্তের হার ২৬%। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে টাঙ্গাইলে ৬, কুষ্টিয়ায় ৪, ঝিনাইদহে ৩, চুয়াডাঙ্গায় ৩ ও চাঁদপুরে ২ জন মারা গেছেন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী সহ উত্তরাঞ্চলের করোনা পরিস্থিতির খবর নেই। এই মুহূর্তে রাজশাহী থেকে আমার সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, সপ্তাহ কয়েক আগেও দেশের সবচেয়ে করোনায় ভয়ঙ্কর পরিস্থিতি ছিল রাজশাহীতে। এখন পরিস্থিতি কতটা স্বস্তিদায়ক, কি অবস্থা?
রাজশাহী কিন্তু সারা দেশের মধ্যে অন্যতম একটা হটস্পট ছিল করোনা, তবে আমরা গত এই চলতি মাসের শুরুর দিক থেকে দেখছি যে রাজশাহীতে করোনা পরিস্থিতি অনেকটাই নিম্নমুখী এবং আমরা গেল 24 ঘন্টায় রাজশাহীর যে দুটি পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়েছে সেইখানকার চিত্রটি যদি আপনাদেরকে জানাই যে সেখানে 383টি নমুনা পরীক্ষার মধ্যে মাত্র 63 জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার দাঁড়িয়েছে 16.44%, অর্থাৎ চিকিৎসকরা বলছে যে রাজশাহীতে একসময় যেখানে 40%-এর ওপরে ছিল করোনা সংক্রমণ হার, সেইটি এখন ধীরে ধীরে কমতে শুরু করছে। যার অন্যতম কারণ বলছে রাজশাহী করোনার যে উচ্চ সংক্রমণের যে ধাপটি ছিল সেইটি কিন্তু এর মধ্যে পার করেছে এবং এখন সেটি নিম্নমুখী, এবং রাজশাহীর যে ডেল্টা ভ্যারিয়েন্টের যে প্রকোপটি ছিল সেইটি এখন রাজশাহী পার করে পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর এইসব দিকে সেগুলোর প্রকোপটা হানা দিচ্ছে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা জানি যে রাজশাহীতে সংক্রমণ কমার পাশাপাশি দেখছি যে হাসপাতালের চিত্র কিন্তু পাল্টে গেছে, যেখানে হাসপাতালে শয্যার অভাবে মানুষকে বেড ছাড়া চিকিৎসা নিতে হতো, সেইখানে কিন্তু এখন প্রায় অর্ধেক আসন ফাঁকা পড়ে থাকছে করোনা ইউনিটের। আমরা জানি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের 14টি ওয়ার্ড রয়েছে সেখানে, এবং 14টি ওয়ার্ডের 513টি শয্যার বিপরীতে এখন ভর্তি আছে মাত্র 261 জন, এবং গত 24 ঘন্টায় হাসপাতালের ভর্তির যে রেশিও ছিল সেইটি কিন্তু সর্বোচ্চ 78 জন ভর্তি হয়েছে এই করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে, কিন্তু সেইটি এখন কমতে কমতে মাত্র গত 24 ঘন্টা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 16 জন ভর্তি হয়েছে। ঠিক অনুরূপভাবে মৃত্যুর সংখ্যা কিন্তু কমেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আগে যেখানে 25 থেকে 26 জন মৃত্যু হতো সেইটি কমতে কমতে এখন কিন্তু 9 জন। কারোর মুখেই কোনো মাস্ক দেখতে পাচ্ছি না, তার মানে সবাইকে আবার সে আগের পরিস্থিতির দিকে যাচ্ছেন ফিরে মানুষজন। হ্যাঁ, চিকিৎসকরা একটি আশঙ্কা করছে, আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীতে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হচ্ছে, কমছে, কিন্তু যেহেতু লকডাউন চলছে না তারা পরামর্শ দিচ্ছেন যে লকডাউনের পরের যে 15 দিন, সেই 15 দিনের পরে করোনার পরিস্থিতি কি এই যে কমার পর্যায়ে আছে সেটি থাকবে না আরও বাড়বে সেইটি বোঝা যাবে, কিন্তু এই সময়ের মধ্যে সাধারণ মানুষকে অন্তত স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি মুখে মাস্ক ব্যবহারটা নিশ্চিতের জন্য তারা পরামর্শ দিচ্ছে, এবং তারা বলছে যদি সাধারণ মানুষ মুখে মাস্ক অন্তত ব্যবহার করে সেক্ষেত্রে রাজশাহী করোনা পরিস্থিতির যে করোনার শনাক্ত হার যে নিম্নমুখী আছে সেইটি অব্যাহত থাকবে যদি মানুষ ন্যূনতম স্বাস্থ্যবিধি না মানে, মুখে মাস্ক অন্তত ব্যবহার না করে। যেহেতু রাজশাহীর সংক্রমণ কমে আসছে, 15 থেকে 20 দিন পরে কিন্তু এই সংক্রমণের হার আরও বেড়ে যেতে পারে। করোনা পরিস্থিতির দিনে দিনে উন্নতি হচ্ছে, সেই খবর জানাচ্ছিলেন রাজশাহী থেকে সহকর্মী। রাজধানীর বেশিরভাগ কেন্দ্রে করোনার টিকাদান কার্যক্রমে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। আজিমপুর মাতৃসদনে গত দুদিন টিকা না পেয়ে বুধবার ছিল টিকাগ্রহীতার উপচে পড়া ভিড়। নানা ভোগান্তির অভিযোগ করেছেন তারা, তবে স্বাস্থ্যবিধি মানায় অনীহা ছিল অনেকের মধ্যে। রাজধানীর আজিমপুর মাতৃসদন টিকা কেন্দ্র। সিনোফার্মের করোনা টিকার প্রথম ডোজের পাশাপাশি দেয়া হচ্ছে মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ। সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন শত শত মানুষ। পরপর 3 দিন এ কেন্দ্রে টিকা পাননি বলে অভিযোগ অনেকের। নাকি 12টা পর্যন্ত টিকা ছিল না, 12টার পরে টিকা এসেছে, সেই টিকা যারা নিবন্ধিত না তাদেরকে দেওয়া হয়েছে। যার পরিচিত তাকে আগে নিয়ে নিচ্ছে, টেলিফোন দিয়ে নিয়ে নিচ্ছে, কিন্তু আমরা যে সকাল 7টা থেকে এখানে বসে আমরা সিরিয়াল পাচ্ছি। কালকে 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে পরে ওরা বলতে টিকা নাই, পরে আজকে আসছি আপনার এই পর্যন্ত এখনো পর্যন্ত যাইতে পারি নাই। গত 2 দিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই কেন্দ্রে টিকা না আসার কারণেই এই সংকট তৈরি হয় বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। রাত্র 10টার সময় টিকা গ্রহণ করেছি। আজকের আমরা প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ দুটোটাই পুরো আমি দিচ্ছি। গতকালকে দ্বিতীয় ডোজ আমাদের হাতে ছিল, সবাইকে আমরা দিয়েছি, এবং আজকের প্রথম ডোজ দ্বিতীয় ডোজ দুটোটাই আমরা সবাইকে পুরোদমে দিচ্ছি। তবে কয়েকদিন ভোগান্তি থাকলেও রাজধানীর নাক কান গলা ইনস্টিটিউট, বিএসএমইউ সহ অনেক টিকা কেন্দ্রে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ সব আমরা লাইন করে আমরা সুন্দরভাবে এখান থেকে দিয়ে দিছি। আর সামনে আমরা লোক হলো এখানে আসতে দেয়নি, যে কোনো ভিআইপি আসলেও তারা লাইন দিয়ে আসবে। এসব কেন্দ্রে তেমন ভোগান্তি ছাড়াই টিকা পাচ্ছে মানুষ, কমেছে দীর্ঘ অপেক্ষার ভোগান্তি। এটা আমার মনে হয় একদিক দিয়ে ভালোই হয়েছে, এসএমএসটা থাকলে ওই ডাটাবেসের ইয়েটা ভালো থাকে, মানে আমার ইয়েটা অ্যাকুরেটলি আসবে আর কি। তো আমি আজকে আবার আসছি, এখন পর্যন্ত কোনো ভোগান্তি নেই। বিদেশ থেকে পর্যাপ্ত টিকা আসার পর ফের গণটিকা কার্যক্রম শুরুর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোনো নিয়মই মানা হচ্ছে না রাজধানীতে চলাচলরত গণপরিবহনে। যাত্রী থেকে শুরু করে পরিবহন সংশ্লিষ্টরা কেউই তোয়াক্কা করছেন না নিয়ম নীতির। এছাড়া গাড়ির চাপ বেশি থাকায় রাজধানীর কোনো সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। আরও জানাতে তেজগাঁও থেকে আমার সাথে সরাসরি আছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, আপনি সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছেন, এখন যেটি দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে হঠাৎ রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে,
আবার অনেক সময় ফাঁকা সড়ক। কেন হঠাৎ করে এই যানজট, হঠাৎ করে ভোগান্তি তৈরি হয় কেন? আপনি জানেন করোনা সংক্রমণ বাড়ার কারণে বেশ কিছুদিন কিন্তু লকডাউন ছিল, আর লকডাউনে গণপরিবহন নিষিদ্ধ থাকায় রাস্তাঘাট ফাঁকা ছিল, মানুষের চলাচল নিষিদ্ধ থাকায় মানুষও কিন্তু রাস্তাঘাটে বের হতে পারেনি। কিন্তু লকডাউনটা নিষিদ্ধ করবার পর কিন্তু যখন গাড়ি ঘোড়া চলার অনুমতি দেওয়া হয় তারপর থেকে কিন্তু আমরা রাস্তায় গত কয়েকদিন ধরে গাড়ির খুবই চাপ দেখতে পাচ্ছি, মানুষের ঢল দেখতে পাচ্ছি। অর্থাৎ রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, গাবতলী, আবদুল্লাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি কিংবা রাজধানীর অভ্যন্তরের যে মেইন সিগন্যালগুলো, সায়েন্স ল্যাব কিংবা বিজয় সরণি মোড়, আসাদ গেট, শ্যামলী, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমরা কয়েকদিন ধরেই তীব্র যানজট লক্ষ্য করেছি। কিন্তু আজকে অন্যান্য দিনের তুলনায় যানজট কিছুটা কম, কিন্তু গতকালও আমরা দেখেছি তীব্র যানজট। আর সরকার যখন গণপরিবহন খুলে দেয়, এই গণপরিবহন খোলার বিনিময়ে কিন্তু কিছু বিধিনিষেধ আরোপ করে করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য। সে ধরনের কোনো বিধিনিষেধ কিন্তু আমরা কোনো গণপরিবহনকেই মানতে দেখছি না। এখানে বাস এবং মিনি বাস যেগুলো চলাচল করছে সেগুলোতে দাঁড়িয়ে গা ঘেঁষাঘেঁষি করে যাত্রী তোলার কথা নিষেধ থাকলেও আমরা কিন্তু সে চিত্রটি একেবারেই নিয়মিত দেখতে পাচ্ছি। এবং যারা বাসে উঠছেন, সেটা বাস সংশ্লিষ্ট হোক কিংবা যাত্রীরা, তাদের কেউই কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন না, মাস্ক ছাড়াই বাসে উঠে পড়ছেন অনেকে, এমন চিত্র অহরহই দেখা যাচ্ছে। আর এছাড়াও অন্যান্য যে পরিবহনগুলো তারাও কিন্তু কেউই স্বাস্থ্যবিধি মানছেন না। এছাড়া মানুষ যারা রাস্তায় বের হয়েছেন, স্বাস্থ্যবিধি মানার অনীহা কিন্তু আমরা তাদের মধ্যে লক্ষ্য করেছি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু করোনা সংক্রমণ এখন কিছুটা কম থাকায় লকডাউন খুলে দেওয়া হয়েছে আর প্রচুর মানুষ রাস্তায় বের হয়েছে, কিন্তু এসব মানুষ যদি স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে না চলেন তাহলে করোনা সংক্রমণ আবারও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা বলছেন যে পুরো জনগোষ্ঠী ভ্যাকসিনেশনের আওতায় আসার আগ পর্যন্ত সবাইকে করোনার স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। রাজধানীর গণপরিবহন চলাচলের খবরাখবর জানছিলাম। গাজীপুরে হঠাৎ বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে আক্রান্ত রোগী। মঙ্গলবার একদিনেই নতুন রোগী ভর্তি হয়েছে 37 জন। নগরবাসীর অভিযোগ, মশা নিধনে দায়িত্বরতদের উদাসীনতায় এই সংকট তৈরি হয়েছে। গাজীপুরে 1 জুলাই থেকে শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে খোলা হয় 40 শয্যার ডেঙ্গু ইউনিট। তবে 27 জুলাই প্রথম শনাক্ত হয় রোগী। গত 21 দিনে এখানে চিকিৎসা নিয়েছেন 145 জন। এদের বেশিরভাগই নগরের মধুমিতা ও পুবাইল এলাকার। নগরবাসীর অভিযোগ, বর্ষা মৌসুমে এমনিতেই মশার উপদ্রব বাড়ে, কিন্তু তা নিধনে সময়মতো ব্যবস্থা না নেয় এবার ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এই এলাকায় মশার ঔষধ দেওয়া হয়েছে, তবে মেন রোড দিয়ে দেওয়া হয়েছে যতটুকু দেখলাম। এলাকার ভিতরে বা বাড়ির সেখানে আছে যাওয়া হয়নি। গাজীপুর চৌরাস্তাতে একটু অবহেলিত আছে, সেখানে মতো ঠিকভাবে এখনো মশা ওষুধ পৌঁছায় না। মঙ্গলবার পর্যন্ত নতুন আক্রান্ত 37 রোগী সহ মোট 39 জন ভর্তি আছেন হাসপাতালে। তবে সেবা নিতে গিয়ে হাসপাতালে অপরিচ্ছন্ন পরিবেশে দম বন্ধ অবস্থা তাদের। ফ্লোর পরিষ্কার করে না, ঝাড়ু দেয় না, একবারে যা বলার মতো না, শোভা যায় না, এই সার পোকায় ভরা। ময়লা বোঝাই আইসে সকাল থেকে ক্লিন কিনে আসে নাই, বাথরুমে ঢুকাই যায় না। অপরিচ্ছন্নতার বিষয়টি এড়িয়ে গেলেও ডেঙ্গু রোগীদের চিকিৎসায় গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে মেডিসিন কনসালটেন্ট আছেন, মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর আছেন পর্যাপ্ত, ওনারা নিয়মিত তাদের দেখতেছেন এবং ওষুধ সরকারিভাবে হাসপাতাল থেকে ওনারা পাচ্ছেন, ফ্রি চিকিৎসা পাচ্ছেন ডেঙ্গুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সিলেট 3 আসনের উপনির্বাচন হবে 7 সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচন কমিশনার জানান, করোনা সংক্রমণ কমতে থাকায় স্থগিত নির্বাচনগুলো করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, তাড়াহুড়ো না করে করোনা পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া উচিত। মহামারী করোনার মধ্যেও ভোট হয়েছে স্থানীয় সরকার ও সংসদীয় আসনের উপনির্বাচনের। সবশেষ 204টি ইউনিয়ন পরিষদে ভোট হয় 21 জুন। তবে স্থগিত হয় 167টি ইউপির নির্বাচন, বাতিল হয় 9টি পৌরসভার ভোটও। সিলেট 3 আসনের উপনির্বাচন স্থগিত করে আদালত। নির্বাচন কমিশন বলছে, 7 সেপ্টেম্বরের মধ্যে সিলেটে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
ইসির ক্ষমতা নেই পেছানোর। সিএসসি ডিসক্রিশনারি পাওয়ার যেটা এক্সারসাইজ করার সুযোগ আছে সেটা এক্সারসাইজ করেও 7ই সেপ্টেম্বর পর্যন্ত মনে হয় একটা সময় আছে। এই 7ই সেপ্টেম্বরের আগে নির্বাচনটা অনুষ্ঠানের জন্য লিবার্টি দিয়েছে আর কি কোর্ট। এটাও কমিশন সিদ্ধান্ত নেবে যে ইলেকশন হলে কত তারিখে হবে। সংক্রমণ কমতে থাকলে স্থগিত অন্য নির্বাচনগুলো করার পরিকল্পনা রয়েছে কমিশনের। যদি সংক্রমণের হার কমে যায় এবং নির্বাচন করার উপযোগী পরিবেশ আসে, যেহেতু মোটামুটি এখন লকডাউনটাও কিন্তু উঠে মানে সেরকমভাবে আর স্ট্রং নাই, তো সেক্ষেত্রে হয়তো কমিশন একটা সিদ্ধান্ত নেওয়ার একটা আইনানুগ সুযোগ আছে কমিশনের। কমিশন হয়তো মিটিং কল করে সেই সিদ্ধান্ত নিতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকলে নির্বাচন পিছিয়ে দিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে ইসি। আইনের ব্যাখ্যার জন্য তো সবাই সুপ্রিম কোর্টে যেতে পারে, কিন্তু এখন আইনের যে অবস্থা আছে সেই অবস্থাতে ওই যে ইয়াতে আছে আমরা কনস্টিটিউশনের শ্যাল দেয়া কথা আছে, করতে হবে। হ্যাঁ, এখানে কোনো আর সুযোগ রাখেনি, কারণ এই ধরনের প্যান্ডেমিক সিচুয়েশন হবে এটা তো আর কেউ জানে না। আইনবেত্তারা ওভাবেই করেছেন। 23 আগস্ট নির্বাচন কমিশনের বৈঠকে এসব ভোট নিয়ে সিদ্ধান্ত হতে পারে। আলোচনায় রয়েছে শূন্য হওয়া কুমিল্লার 7 আসনের উপনির্বাচনও। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদে আরো যা জানাবো। বসুন্ধরা কিংসের এএফসি কাপ মিশন শুরু আজ রাত 10টায়, প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়ে স্পোর্টস। প্রায় 5 মাস পর খুলছে দেশের সব বিনোদন ও পর্যটক কেন্দ্র। রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যার 50% ব্যবহারের শর্তে চালু রাখা যাবে। তবে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখতে জুন থেকে আগস্ট পর্যন্ত পর্যটক ও মোয়ালদের প্রবেশে বাধা রয়েছে। চলতি বছর করোনা প্রকোপ বাড়লে 2 এপ্রিল জাতীয় চিড়িয়াখানা দর্শনার্থীর প্রবেশ বন্ধ করে দেয়া হয়। প্রায় 5 মাস পর আবারও খুলছে চিড়িয়াখানা, তাই ক্যান্টিন, দর্শনার্থীর বসার স্থান ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মেনে ঢুকতে পারবেন দর্শনার্থীরা। রোববার ছাড়া বাকি 6 দিন দেয়া হবে সীমিত সংখ্যক টিকিট। দর্শনার্থী বাহির থেকে যারা যাবে তারা যাতে ওই শেডের কাছাকাছি যেতে না পারে সেই ব্যবস্থাও আমরা কিন্তু গ্রহণ করেছি। কারণ আপনি জানেন যে একটা বাঘ থেকে আর একটা বাঘে যাবে না যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের দ্বারা সে মানে আক্রান্ত না হবে। সো মানুষগুলো যদি আমি প্রোটেক্ট করতে পারি, অ্যানিমেল কেয়ারটেকারকে প্রোটেক্ট করতে পারি, ডাক্তারকে প্রোটেক্ট করতে পারি, তাহলেই আমার বিশ্বাস যে ইনশাল্লাহ আমার অ্যানিমেলগুলো খুব ভালো থাকবে। রাজধানীর বোটানিক্যাল গার্ডেনও খুলছে 19 আগস্ট। সেই দিনই দর্শনার্থীর জন্য উন্মুক্ত হবে আহসান মঞ্জিলের গেটও। রাজধানীর অদূরে গাজীপুরের জনপ্রিয় বিনোদন কেন্দ্র বঙ্গবন্ধু সাফারি পার্কেও দর্শনার্থীরা যেতে পারবেন বৃহস্পতিবার থেকে। তবে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে প্রবেশের সুযোগ থাকছে না। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য জুন, জুলাই, আগস্ট এই 3 মাস পর্যটন সহ সমস্ত বনজদ্রব্য আহরণ বন্ধ করার সিদ্ধান্ত রয়েছে। ঠিক আছে, ওইটা স্পেশালাইজড হবে সুন্দরবনের জন্য। কাজে আমরা ওই সিদ্ধান্ত ধরে কার্যক্রম পরিচালনা করে থাকি এবং সেটা অব্যাহত থাকে। এদিকে সিলেট সুনামগঞ্জের রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র চালুর অনুমতি দেওয়া হয়েছে। তবে সব ক্ষেত্রেই কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি। কোনো নৌকায় আগে 100 জন পর্যটক আসতে পারতো, এখন 50 জন পর্যটককে নিয়ে সেই নৌকা আসবে এবং যেখানে তারা যাবে, যে জায়গাটায় আগে যদি 500 লোক একত্রিত হতে পারতো, এখন 250 জন লোক একত্রিত হতে পারতো, 50% আসতে পারবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। চালু হচ্ছে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের সব পর্যটন কেন্দ্র। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি, তাই স্বাস্থ্যবিধি ঠিকমতো মানা হচ্ছে কিনা তা কঠোরভাবে নজরদারি করা উচিত। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে আম আমদানি করতে চায় রাশিয়া। বুধবার সচিবালয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিমান্টস্কি। বৈঠক শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান। কৃষিমন্ত্রী বলেন, এই মুহূর্তে রাশিয়ার সাথে দেশের $2 বিলিয়ন বেশি দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে। কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের জন্য রাশিয়া খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়া থেকে সারও আমদানি করা হয় জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ডিএপিপি সারের
ব্যবহার বাংলাদেশে অনেক বেড়েছে। এটা আমদানির জন্য রাশিয়ার সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে রাশিয়ার সঙ্গে সরকারের একটা সমঝোতা স্মারক সইও হয়েছে। এছাড়া আবারও আলু রপ্তানি করা যায় কিনা সে ব্যাপারেও রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। করোনায় দীর্ঘ সেশন জটে পড়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। অনলাইনে ক্লাস নেওয়া হলেও করতে পারছে না অনেক শিক্ষার্থী। লেখাপড়া চালিয়ে যেতে অনেকে বাধ্য হচ্ছে ক্যাম্পাসের আশেপাশে ভাড়া থাকতে। এই পরিস্থিতিতে দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি শিক্ষার্থীদের। শিক্ষামন্ত্রী বললেন, সবাই টিকা পেলেই বিশ্ববিদ্যালয় চালু করা হবে। করোনায় 17 মাস ধরে বন্ধ বিশ্ববিদ্যালয়। অনলাইনে ক্লাস চললেও অংশ নিতে পারছে না অনেক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি বিভাগে অনলাইনে পরীক্ষাও হচ্ছে। এই অবস্থায় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসের আশেপাশে মেসে ভাড়া থাকতে বাধ্য হচ্ছে। পড়াশোনা করছে লাইব্রেরির বারান্দায়। হল বন্ধ বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের ভোগান্তি। আমাদের 2 বছর চলে গেছে, এখন আমার বিবিএ শেষ হওয়ার কথা ছিল। আমরা ধরেন যে সাবলেটে আছি, অন্যের বাসায় আছি, তো ওখানেও একটা হচ্ছে মানে অস্বস্তিকর একটা হেজিটেশন বোধ করতেছি। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ক্লাস নিচ্ছেন গাছতলায়। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় এখন খুলে দেওয়া উচিত, সেটি বুঝাতেই এভাবে ক্লাস নেওয়া হচ্ছে। সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে ওঠার কথা ছিল, সেখানে আমরা উঠতে পারছি না। কিভাবে স্বাভাবিক অবস্থায় উত্তরণ হতে পারে সেই ব্যাপারে একটা পরিকল্পনাহীনতা আমার চোখে সবসময় পড়ছে আর কি, এবং সমন্বয়হীনতাও বটে আর কি। তো এই অবস্থায় আমার কিছু প্রিয় সহকর্মী যে উদ্যোগটা গ্রহণ করেছেন, আমি মনে করি এটা সংখ্যায় কম হলেও এটার একটা বিশাল ইম্প্যাক্ট পড়বে, তার কারণ এইটা একটা সাড়া জাগাচ্ছে। কর্তৃপক্ষ বলছে বিশ্ববিদ্যালয় খোলার জন্য প্রস্তুত, সরকার চাইলেই খুলতে পারে। সব বিশ্ববিদ্যালয়ের সাথে কথা হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনটেন করা, কর্মচারীদেরকে ট্রেনিং করা হচ্ছে, তারপরে যে স্বাস্থ্য সেবক থাকে প্রতিটা হলে, এমনকি যে আমরা গণরুমের যে কালচারটাই কিন্তু আর থাকবে না। তারপরে হচ্ছে ডাবলিং করা, সেগুলো আমরা আর রাখবো না। মন্ত্রী জানান, টিকা দেয়া হচ্ছে শিক্ষার্থীদের। বেশিরভাগ শিক্ষার্থী টিকা পেলেই বিশ্ববিদ্যালয় খোলা হবে। আবাসিক সকলকে দিয়ে দেওয়ার পরে একটা বিরাট সংখ্যক শিক্ষার্থীকেই টিকার আওতায় নিয়ে আসা যায়, এবং সংক্রমণের হারও যদি তখন কম থাকে, এই দুটোই যদি হয়, সেক্ষেত্রে হয়তো বিশ্ববিদ্যালয়গুলোকে আগে খুলে দেবার একটা সুযোগ তৈরি হবে। মন্ত্রণালয় জানালো, সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় খোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তালেবান নিয়ন্ত্রণের 3 দিন পার হলেও আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তাঘাটে গাড়ি চলাচল খুবই কম। আতঙ্কে বের হচ্ছেন না লোকজন। এদিকে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। কাবুল বিমানবন্দর থেকে বিদেশিদের ফিরিয়ে নেওয়া অব্যাহত রয়েছে। কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর শহর জুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে তালেবান। বিবিসি বলছে, শহরের প্রতি মোড়ে তালেবানের টহল রয়েছে, এমনকি বিমানবন্দরের প্রবেশের মুখেই পাহারা রয়েছে। তবে তালেবান সদস্যরা জানিয়েছেন, শহরের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে তারা। এদিকে 20,000 আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ধাপে ধাপে প্রথম বছর 5,000 শরণার্থী স্থায়ী হওয়ার সুযোগ পাবেন। এছাড়াও 5,000 আফগান দোভাষী ও যুক্তরাজ্যের হয়ে কাজ করা কর্মীদের দেশটিতে বসবাসের অনুমতি দেয়া হবে। মার্কিন সরকারের অনুরোধে 2,000 আফগান শরণার্থীকে আশ্রয় দিবে উগান্ডা। বুধবার 500 আফগানের প্রথম দলটি দেশটিতে পৌঁছানোর কথা রয়েছে। এদিকে চামান সীমান্ত দিয়ে কয়েক হাজার আফগান শরণার্থী পাকিস্তানে প্রবেশ করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আফগানিস্তান থেকে কূটনীতিকদের সরিয়ে এনেছে ভারত। মঙ্গলবার একটি বিশেষ সামরিক বিমানে 150 কূটনীতিক কর্মকর্তা, নিরাপত্তা কর্মী এবং আটকে পড়া বেশ কিছু ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে তারা। তবে ভারতের রাষ্ট্রদূত জানিয়েছেন, আফগানিস্তানে এখনও বেশ কিছু ভারতীয় আটকে রয়েছে। বাণিজ্যিক বিমান চলাচল শুরু হলে তাদের ফিরিয়ে আনা হবে। এদিকে আফগানিস্তান থেকে আরও 1100 মার্কিন নাগরিককে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার 13টি সামরিক বিমানে করে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়। তালেবান হামলার ঝুঁকিতে থাকা প্রায় 2,000 আফগান নাগরিককেও যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। তালেবান সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি দেবে না কানাডা। মঙ্গলবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। পাকিস্তান জানিয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনার আগে
তালেবানকে স্বীকৃতি দেবে না দেশটির সরকার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের চলমান সহিংসতায় ইউরোপে নতুন করে অভিবাসন সংকট তৈরির শঙ্কা জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা। 2015 সালে সিরিয়ান অভিবাসী সংকটের পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করছেন তারা। শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়ে যুক্তরাজ্য ইতিবাচক মন্তব্য করলেও এর বিরুদ্ধে কঠোর অবস্থানে ফ্রান্স, জার্মানি, গ্রিস সহ বিভিন্ন দেশ। সিরিয়ার যুদ্ধের সর্বোচ্চ তীব্রতার সময় আইএসের বর্বরতা থেকে বাঁচতে দেশ ছেড়ে পালান কয়েক লাখ সিরীয় নাগরিক। সে সময় নৌপথে বা হেঁটে পশ্চিম ইউরোপে পাড়ি জমায় প্রায় 15 লাখ শরণার্থী। এর মধ্যে 5 লাখের বেশি শরণার্থীকে আশ্রয় দিয়ে অনন্য নজির সৃষ্টি করে জার্মানি। যদিও এরপর থেকেই শরণার্থী পুনর্বাসন নিয়ে হিমশিম খাচ্ছে ইউরোপের দেশগুলো। 6 বছর পর আবারও যেন সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে যাচ্ছে বিশ্ব। আফগানিস্তানে 20 বছরের অভিযান শেষে বিদেশি সেনারা চলে যাওয়ার কয়েকদিনের মধ্যেই তালেবানের দখলে দেশটি। প্রাণ বাঁচাতে তাই দেশ ছেড়ে পালাচ্ছে লাখো আফগান। এসব শরণার্থীদের গন্তব্য নিয়ে তাই নতুন উদ্বেগে ইউরোপের নেতারা। একদিকে আফগান শরণার্থীদের জন্য সীমান্তের কড়াকড়ি শিথিলের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, অন্যদিকে এককভাবে না এগিয়ে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছে ফ্রান্স, জার্মানি, গ্রিস সহ অন্যান্য দেশ। আফগানিস্তানে আটকে পড়া ফরাসি নাগরিকদের আমরা নিরাপদে ফিরিয়ে আনব, তবে আফগানিস্তানকে দ্বিতীয়বার সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল হতে দেওয়া যাবে না। আফগানদের সুরক্ষা নিশ্চিতে পুরো বিশ্বকে একযোগে কাজ করতে হবে। প্রথমে আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া শরণার্থীদের জন্য নিরাপদ আশ্রয়ের বিষয়ে আমাদের কাজ করা উচিত। বিশ্বের সব দাতা সংস্থাগুলোর এখন আফগানদের পাশে দাঁড়ানো উচিত, না হলে আমাদের 2015 সালের পুনরাবৃত্তি দেখতে হবে। বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শরণার্থী গোষ্ঠী আফগানিস্তানের। 2020 সাল পর্যন্ত দেশটিতে অভ্যন্তরীণ শরণার্থীর সংখ্যা ছিল 29 লাখ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার হিসেবে এবছর অন্তত 4 লাখ আফগান দেশ ত্যাগে বাধ্য হয়েছে। মুশরিফা নুসরাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগান রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর নারীদের কাজ করা বা লেখাপড়ায় বাধা নেই বলে জানিয়েছে তালেবান। তবে 2 দশক আগের দুঃসহ স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারছেন না আফগান নারীরা। সাবেক নারী বিষয়ক মন্ত্রী হোসনা জলিলের শঙ্কা, নারীদের প্রতি তালেবান নীতি আগের বারের চেয়েও বর্বর হতে পারে। 2 দশক পর আবারও তালেবানের নিয়ন্ত্রণে আফগানিস্তান। রোববার কাবুল দখলের পর থেকে বিমানবন্দরে দেখা যায় আফগানবাসীর দেশ ছাড়ার মরিয়া চেষ্টা, ঘটে হতাহতের ঘটনা। মঙ্গলবার আফগান সরকারি কর্মকর্তাদের সাধারণ ক্ষমার ঘোষণা দেয় তালেবান। এছাড়া নারীদের সরকারে যোগ দেওয়ারও আহ্বান জানায় তারা। মর্যাদা ও সততার সঙ্গে সব আফগানকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে ইসলামিক এমিরেট অব আফগানিস্তান। যারা ইসলামী ব্যবস্থা মেনে নেবে তারা ক্ষমার আওতায় পড়বে। ইসলামিক এমিরেট মনে করে 40 বছরে মূল ক্ষতির শিকার হয়েছেন আফগান নারীরা। ইসলামিক আইনের আওতায় তারা লেখাপড়া ও কাজ চালিয়ে যেতে পারবে। তবে নারীদের প্রতি তালেবানের কঠোর নীতি 2001 সালের চেয়েও নিষ্ঠুর হতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির সাবেক নারী বিষয়ক মন্ত্রী। নারী শিশুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন UNHCR। তারা বারবার নারীদের অধিকারের বার্তা দিলেও বাস্তবতা ভিন্ন। তাই নারীরা ভীত। তারা 2001 সালের গৃহবন্দী জীবনে ফিরে যেতে চায় না। নারীদের বিষয়ে তালেবান আগের নীতিতেই ফিরে যেতে পারে, হয়তো তার চেয়েও বর্বর হতে পারে। আন্তর্জাতিক স্বীকৃতির জন্য তারা কিছুটা নমনীয় আচরণ করছে বলে মনে হচ্ছে। বর্তমান পরিস্থিতির মধ্যে বেসামরিকদের, বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি নিয়ে আমরা উদ্বিগ্ন। বছরের শুরু থেকে সংঘাত ও নিরাপত্তাহীনতার কারণে 5.5 লাখের বেশি আফগান বাস্তুচ্যুত হয়েছে। তালেবানের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা ও নারীদের প্রতি নমনীয় আচরণ দেখা গেলেও এখনও আশ্বস্ত নয় কাবুলের নারীরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রে আবার বেড়েছে করোনায় প্রাণহানি ও সংক্রমণ। একদিনে দেশটিতে মারা গেছে 850 জন, নতুন শনাক্ত 1,31,000-এরও বেশি। এদিকে বিশ্বে 24 ঘন্টায় 9,800 মানুষের মৃত্যু হয়েছে এবং 6,36,000 করোনার রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 43,93,000। আর এ পর্যন্ত আক্রান্ত 20,93,00,000-এরও বেশি। ব্রাজিলে একদিনে 1100-এর বেশি মানুষ মারা গেছে, আক্রান্ত 35,000।
ইন্দোনেশিয়ায় এক সপ্তাহে সংক্রমণের হার কমেছে 17%। মঙ্গলবার দেশটিতে প্রায় 1200 মানুষের মৃত্যু হয়েছে। এদিকে ষষ্ঠ দফার সংক্রমণে নাকাল ইরান। 24 ঘন্টায় সেখানে 50,000 রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে 625 জন। হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 1941 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে 9000-এরও বেশি। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সি স্থানীয় সময় মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। হাইতির সিভিল প্রোটেকশন এজেন্সির পক্ষ থেকে জানানো হয় নিহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কার্যক্রম এখনও চলছে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন সেবা দিতে। শনিবারের এই ঘটনায় দেশটির কয়েক হাজার ভবন ধসে পড়ে। এরই মধ্যে সোমবার দেশটিতে আঘাত হানে মৌসুমি ঝড় গ্রেস। ঝড়ের কারণে প্রবল বৃষ্টি থেকে কিছু এলাকায় বন্যাও দেখা দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে ব্যস্ততা বেড়েছে বাংলাদেশ নারী দলের। বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি স্বার্থে অক্টোবরের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের লক্ষ্য বিসিবির। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বাছাই ম্যাচের 1 মাস আগে জিম্বাবুয়েতে যাবে জাহানারা রুমানারা, জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। কড়া প্রোটোকল আর কঠিন সব শর্ত মেনে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে তামিম মুশফিকরা। তবে এখনও আলোর মুখ দেখেনি নারী ক্রিকেট। কোভিড পরিস্থিতির অবনতিতে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের সিরিজও ভেস্তে গেছে। পাকিস্তানও অনাগ্রহ দেখিয়েছে বাংলাদেশ সফরে। 24 জনকে নিয়ে বিকেএসপিতে এরই মধ্যে ক্যাম্প শুরু রুমানা জাহানারাদের। লক্ষ্য নভেম্বরে জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই। ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি কমাতে টাইগ্রেসদের নিয়ে কি চিন্তা বিসিবির? আমরা তাদেরকে বিকেএসপিতে পাঠিয়েছি। বিকেএসপিতে তারা সেখানে ক্যাম্প করবেন এবং পরবর্তীতে আমরা 3টি দল করে একটি টুর্নামেন্ট আয়োজন করব। ভিন্ন প্রেক্ষাপটে নারী দলের আত্মবিশ্বাস ফেরাতে অক্টোবরের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলার পরিকল্পনা বিসিবির। কথাবার্তা চলছে উপমহাদেশের দলগুলোর সাথে, যেখানে এগিয়ে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের অচেনা কন্ডিশনে জাহানারা রুমানাদের মানিয়ে নিতে বিশেষ পরিকল্পনা ম্যানেজমেন্টের। এবং আমাদের পরিকল্পনা রয়েছে জিম্বাবুয়েতে আমরা হয়তো মাসখানেক আগে যাব এবং ইতিমধ্যে আমরা তাদের সঙ্গে কথা বলেছি যে কোয়ালিফাইং রাউন্ডের আগেই আমরা 3-4টা ম্যাচ আমরা সেখানে করতে পারব। কোচ সংকটে সমাধানের খোঁজে বিসিবি। কোভিড পরিস্থিতিতে বিদেশি কোচদের অনাগ্রহে দেশিদের উপর আস্থা ম্যানেজমেন্টের। আমরা আপাতত যেহেতু বাইরের কাউকে পাচ্ছি না, আমরা কোয়ালিফাইং রাউন্ড পর্যন্ত আমাদের যারা কোচ রয়েছেন দেশের বা বিগত দিনে যারা ওমেন্স উইংয়ের সঙ্গে কাজ করেছেন তাদেরকে নিয়েই আমরা এই কোয়ালিফাইং রাউন্ড পর্যন্ত আমরা পার করে আসব। 2022-এর মার্চে নিউজিল্যান্ড বিশ্বকাপ। 10 দলের বিশ্বকাপ বাছাইয়ে সেরা 3-এ থাকার কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ এএফসি কাপ মিশন শুরু বসুন্ধরা কিংসের। প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। বেসেরা, রবিনিও ও ফার্নান্দেজের লাতিন ছন্দে ভালো শুরুর প্রত্যাশা বাংলাদেশ চ্যাম্পিয়নদের। মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 10টায়। উড়ন্ত শুরুর পরও করোনার চোখ রাঙানিতে গেল মৌসুমে স্বপ্নের পেছনে ছোটা সম্ভব হয়নি। পরিস্থিতি বদলেছে, ডাগআউটেও এসেছে নতুন নাম, কিন্তু এএফসি কাপ মিশনের স্বপ্নঘুড়ি উড়িয়েই চলেছে বসুন্ধরা কিংস। সেন্ট্রাল ভেন্যু মালদ্বীপ, ওখানেই 3 ম্যাচ। স্বাগতিকদের লিগ চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টসের সাথে আছে ভারতের মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে ইন্টার জোনাল সেমিফাইনালের প্লে অফে। বছর দুয়েক আগে যেখানে খেলে ইতিহাস গড়েছিল আবাহনী, এবার হোম অ্যান্ড অ্যাওয়ে নেই, 3 ম্যাচ খেলেই হতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। লিগে অপ্রতিরোধ্য বসুন্ধরা কিংস 4 ম্যাচ আগেই হাতে এসেছে শিরোপা। মৌসুম জুড়ে কেবল 9টি গোল হজম করেছে। ফরওয়ার্ডে 3 লাতিন, রবিনিও, বেসেরা, ফার্নান্দেজ মিলে এই মৌসুমে করেছেন 42 গোল। দেশি বিপ্লু জনিদের সাথে গোলপোস্টে জিকোর গোল্ডেন হ্যান্ডে আস্থা কিংস ম্যানেজমেন্টের। আমরা খেলার মধ্যেই ছিলাম, কিন্তু দলে ইনজুরির সমস্যা রয়েছে। বিগত কয়েকদিনে এই কন্ডিশনে মানিয়ে নেওয়ার চেষ্টা ছিল। ছেলেরা প্রস্তুত, শুরুটা ভালো করতে চাই। মালদ্বীপে আসার আগে আমাদের লিগ ম্যাচ ছিল, সেখানে আমরা খুব ভালো কম্পিটিটিভ ম্যাচ খেলছি। তো অ্যাকচুয়ালি একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার আগে এরকম কম্পিটিটিভ ম্যাচ খেললে মনে হয় টিমের জন্য এটা অনেক ইতিবাচক, আর আশা করি আমরা জয় নিয়ে মাত্র। অন্যদিকে মালদ্বীপের চ্যাম্পিয়নরা প্রায় 2 সপ্তাহ ট্রেনিং করেছে সৌদি আরবে।
জাতীয় দলের 8 ফুটবলার আছেন যাদের মধ্যে কিংসের জন্য হুমকি হতে পারেন অধিনায়ক আসাদুল্লাহ আব্দুল্লাহ। টুর্নামেন্টে বসুন্ধরা একমাত্র দল যারা খেলার মধ্যে ছিল। 7 দিন আগেও তারা ঘরোয়া লিগ খেলেছে। তবে আমরাও প্রস্তুত আছি, খেলোয়াড়দের যে কোনো পরিস্থিতিতে খেলার সামর্থ্য আছে। আশা করি ভালো লড়াই হবে। কিংসের জন্য দুঃসংবাদ, পাসপোর্ট জটিলতায় নেই মতিন মিয়া। ইনজুরি আর করোনা বাধায় পাওয়া যাচ্ছে না সবুজ ও রিমনকে। আর মালদ্বীপ গেলেও এফসি ছাড়পত্র না পাওয়ায় খেলা হচ্ছে না এলিটা কিংসলের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 বিদেশি নৈপুণ্যে প্রিমিয়ার লিগ ফুটবলে গোল উৎসব করেছে আবাহনী। শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়েছে 5-1 ব্যবধানে। এই জয়ে রানার্স আপের লড়াইয়ে শেখ জামালকে চাপে রাখলো আকাশী নীলরা। সবশেষ ম্যাচে সাইফ স্পোর্টিং এর কাছে হেরে চাপে ছিল আবাহনী। ঘুরে দাঁড়ানোর ম্যাচে শুরু থেকে দাপট দেখিয়েছে লেমোসের দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমার্ধে সাফল্য একটাই, দলকে এগিয়ে রাখেন সানজে চিজোবা। বিরতির পর এক হালি গোল দিয়েছে আকাশী নীল। রাফায়েল অগাস্টোর পর জোড়া পূর্ণ করেন চিজোবা। মাঝে স্কোরশিটে নাম তুলেছেন বেলফোর্ড। এই জয়ে 1 ম্যাচ বেশি খেলে শেখ জামালের চেয়ে 2 পয়েন্ট পিছিয়ে আবাহনী। দিনের আরেক ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদের কাছে 4-0 গোলে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন। এতে করে 46 বছর পর শীর্ষ লিগ থেকে প্রথম বিভাগে নেমে গেল ব্রাদার্স। একদিন আগে আরামবাগও রেলিগেটেড হয়েছে। রবার্ট লেভানডস্কির জোড়া গোলে জার্মান সুপার কাপের টানা দ্বিতীয় রেকর্ড। নভেম্বরের মতো চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শিরোপার লড়াইয়ে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বাভারিয়ানদের জয় 3-1 ব্যবধানে। কোচ হিসেবে প্রথম ট্রফি জয় হুলিয়ান নাগলসম্যানের। জার্মান সুপার কাপের জার্মান ক্লাসিকোতে শ্রেষ্ঠত্ব বায়ার্ন মিউনিখের। টানা দ্বিতীয় ও রেকর্ড নবম শিরোপা জিতে অন্য উচ্চতায় বাভারিয়ানরা। কোচ হিসেবে দ্বিতীয় কম্পিটিটিভ ম্যাচেই প্রথম জয় হুলিয়ান নাগলসম্যানের। সাথে শিরোপা জয়ের স্বাদ আনন্দ বাড়িয়েছে দ্বিগুণ। সিগন্যাল ইদুনা পার্কে বায়ার্ন কিংবদন্তি জার্ড মুলারের স্মরণে 1 মিনিটের নীরবতায় শুরু মর্যাদার লড়াই। গেলবারের আক্ষেপ কাটাতে শুরুটা আত্মবিশ্বাসী ডর্টমুন্ডের, যদিও ফিনিশিং দুর্বলতা অফসাইড বাধায় আক্ষেপ বেড়েছে। শেষ পর্যন্ত নাগলসম্যানের কৌশলে থেমেছে ইয়োলো সাবমেরিনের গতি। সার্জ গ্যানাব্রির ক্রসকে জালে লক্ষ্য দেন লেভানডস্কি। বিরতির পরও ছন্নছাড়া ডর্টমুন্ড। অল অ্যাটাক ফুটবলে স্বাগতিকদের আরেকবার হতাশ করেন থমাস মুলার। ডর্টমুন্ডকে ম্যাচে ফেরার আত্মবিশ্বাস দেন মার্কো রয়েস। দৃষ্টিনন্দন শটে ভাঙেন ম্যানুয়েল নয়ারের প্রতিরোধ। ইয়োলো সাবমেরিনের আশা ফিকে হয়েছে ম্যানুয়েল আকাঞ্জির ভুলে। সুযোগ কাজে লাগিয়ে জোড়াপূর্ণ লেভার। সুপার কাপে পোলিশ স্ট্রাইকারের 7ম গোল। শেষ 6 আসরের 5 শিরোপা জয় বায়ার্নের। নাগলসম্যানের অধীনে জার্মান সুপার কাপে রেকর্ড আরও সমৃদ্ধ হল বাভারিয়ানদের। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দলবদলের গুঞ্জনে চটেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউভেন্টাস ছেড়ে অন্য ক্লাবে যাচ্ছেন। গণমাধ্যমের এমন খবরে ক্ষোভ প্রকাশ করেছেন CR7। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন আপাতত ক্লাব বদলের সম্ভাবনা নেই পর্তুগিজ এই সুপারস্টারে। বেশ কয়েকদিন ধরে চলছে রোনালদোর ক্লাব বদলের গুঞ্জন। রিয়াল মাদ্রিদ, PSG ও ম্যান সিটিতে যেতে পারেন এমন খবর প্রকাশিত হচ্ছিল গণমাধ্যমে। এতে বিরক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো জানান ইউভেন্টাসেই থাকছেন। গণমাধ্যমকে উল্টো সতর্ক করেছেন এমন খবর না প্রকাশ করতে। রিয়ালে ফেরার খবরে রোনালদোর মন্তব্য, লস ব্লাঙ্কোদের হয়ে রেকর্ড ও ট্রফি জেতা হয়ে গেছে, এখন ইউভেন্টাসের হয়ে শিরোপা জয়ের লক্ষ্য পর্তুগিজ সুপারস্টারের। বিরোধীন সংবাদ দুপুর আজ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন সংবাদের আরো বিস্তারিত।